নমস্কার। গল্পকথনে সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ৭.৫ জাল। আধার রাত, গায়ের নিঝুম পথ, বেলেমাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল। পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না। স্টেশন থেকে ৩ মাইল দূর সালাতি পেরিয়ে আরও ৪ মাইল হেঁটে পলাশমতিতে পৌঁছাবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল। দেহ বড় দুর্বল, কোমর আর হাঁটুতে ব্যথা, মনে মনে সর্বাঙ্গের পুঞ্জীভূত ব্যথিত অবসাদ। প্রথমটা সন্ন্যাসী স্টেশনে শুয়ে থাকবে ভেবেছিল। ৪ পয়সা দিয়ে একবার চা খেয়ে স্টেশনের সেড্ডার নিচে চিৎপাত হয়ে রাতটা কাটিয়ে ভোরে বাড়ির দিকে রওনা হবে। কিন্তু সন্ন্যাসী হিসেবি লোক, কল্পনা করতেও ভারী পটু। সে হিসেব করে দেখল ৭ মাইল পথ তাকে হাঁটতেই হবে, রাতেই হোক বা ভোরেই হোক। ১ কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাতভর জীবনী শক্তি শুষে শুষে আরও একটু কাহিল করে ফেলবে তাকে। ঘুম ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে। জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার ৭.৫ চাল থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজনটা ফসকে যাবে। হিসাবের সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে, না খেতে পেয়ে কজন তার বাড়িতে ইতিমধ্যে মরে গেছে কে জানে, কজন মরো হয়ে আছে তাই বা কে জানে। ২-১ জন হয়তো ঠিক এমন অবস্থায় পৌঁছেছে, তাদের মধ্যে সোনা বৌঠান একজন হতে পারে। তার ৭.৫ চালের ২ মুঠো নিয়ে সিদ্ধ করে আজ মাঝরাতেও দিতে পারলে যারা জীবন মরণের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই কোনো মতে টলে পড়তে পারবে, আবার লড়াই করতে পারবে। তারপর কাল পর্যন্ত দেরি করলে হয়তো সর্বনাশ। সঙ্গে কিছু ছোলাও আছে। সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবিয়ে একবার চা খেয়ে রাতেই রওনা দিয়েছে। পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে ৪টি তিথি। এখন জবর জ্যোৎস্নায় নরম পথে হেঁটে মনের মতো কষ্ট পাওয়া অসম্ভব। শালা কি টানেই বাড়িটা টানছে তাকে। অনেকেই হয়তো যেখানে ভূত হয়ে গেছে মরে, সোনা বৌঠান শুদ্ধ। প্রথম গা সালাতিতে বরাবর ১ পাল কুকুর থাকত। পথিকে গা ভেদ করে যেতে গেলেই তাদের সমবেত চিৎকারে ঘুমন্ত রাত চিরকাল জীবন্ত হয়ে উঠেছে। কোনোদিন কাউকে তারা কামড়ায়নি, তারাও করেনি, শুধু হল্লা করেছে প্রাণপণে। তবু ভয় একটু করেছে পথিকের। হাতের লাঠিটা বাগিয়ে ধরেছে শক্ত করে। সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না। গায়ে ঢুকবার আগে একটা ভাঙা বাড়ির বেড়া থেকে একখণ্ড বাঁখারি সে সংগ্রহ করে নিয়েছিল। কিন্তু থপথপ পা ফেলে গায়ের সীমানা সে পার হয়ে গেল। কুকুরের সে প্রচণ্ড কলরব তার কানে এলো না। ২-৪টে খেঁকি কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সাড়া জানিয়েই চুপ হয়ে গেল। মানুষ ও কুকুরের একসঙ্গে মরবার ও গা ছেড়ে পালিয়ে যাবার এই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জড় অনুভূতি ছ্যাঁত করে উঠল গা পেরিয়ে যাবার পর। এখানে পথের দুপাশে শুধু মাঠ আর জলা। সামলে নিতে থমকে দাঁড়িয়ে এলোমেলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসী চারদিকে তাকায়। স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় উজ্জ্বল এই নির্জন বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল। তারই আতঙ্কে মনটা কুঁচকে গেল, ভাঁজ হয়ে গেল। শালা চোখেও যে ঝাপসা দেখছে। মাথা ঘুরে পড়ে যাবার আগেই সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে পথে কনুই ঠেকিয়ে মাথাটা নামিয়ে দিল হাতের তালুতে। কতকাল সে পেট ভরে খায়নি, প্রাণপাত করে শুধু খেটেছে। মাঝে মাঝে এরকম হয়, তার খানিক পরেই কেটে যায়। খানিক পরে উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করল। হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে মনে হলো
শরীর যেন তার হালকা হয়ে গেছে, তার কোনো বোঝা নেই। চালের পুটুলি কাঁধে নেই, সেই পুটুলির বাড়তি কাপড়টুকুতে বাঁধা ছোলাগুলিও সেই সঙ্গে গেছে। কোথায় পড়ল, কখন পড়ল? কুড়ু কুড়ু করতে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড। তার হিসাব, তার কল্পনা সব ভোঁতা হয়ে গেছে। মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেইখানেই যে পুটুলি দুটির থাকার সম্ভাবনা বেশি, এটুকু খেয়াল করে আশান্বিত হবার ক্ষমতাটুকুও তার নেই। একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার মতো নিজের দেহটাকে সে উল্টো দিকে এগিয়ে নিয়ে চলল। একটু গিয়েই পুটুলিটা পড়ে আছে দেখেও তার বিশেষ ভাবান্তর হলো না। পুটুলির পাশে বসে মস্ত একটা আটকানো নিঃশ্বাস ফেলে সে শুধু নিশ্চল হয়ে যাবার আবার খানিকক্ষণ বিশ্রাম করল। পলাশমতির কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সে যেন আবার আগের গা শালাতিতেই ঢুকতে যাচ্ছে। পথের ধারে শালাতির যে প্রথম ভাঙা বাড়ির ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাঁখারি সংগ্রহ করেছিল, পলাশমতিতে প্রবেশ পথের ধারেও তেমনই একটা ভাঙা বাড়ি আছে। কেবল বেড়ার কিছুই অবশিষ্ট নেই, কানা বাঞ্ছার বাড়ি। দেখলেই টের পাওয়া যায় বাড়িটা শূন্য, মানুষ নেই। বাঞ্ছা! সাড়া না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল। দু একটি দুস্থ কুকুরের তেমনই ক্ষীণ আওয়াজ কানে আসছে। কোন বাড়িতে মানুষ আছে, কোন বাড়িতে নেই নির্ণয় করতে সে সময় নষ্ট করবে না, সোজা বাড়ি চলে যাবে। নিজের বাড়িতে কে বেঁচে আছে, কে মরে গেছে দেখতে। বামনপাড়ার নতুন পুকুরের পাশ দিয়ে যাবার সময় মনে হলো কে যেন জিজ্ঞেস করলো, কে? সন্ন্যাসী সাড়া দিল না। ঘোষালদের আমবাগান থেকে শুকনো পাতায় চার পেয়ে কোনো কিছু চলার মচমচ শব্দের সঙ্গে তীব্র একটা পচা গন্ধ ভেসে এলো। পরের পাড়ায় তিনটি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালার তিনটি ঘরওয়ালা বাড়ি। 8-9 বছর মেরামত হয়নি, তবে যা কিছু থাকবার কথা প্রায় সবই আছে, ভেঙে পড়েনি এখনও। বেড়া নেই, পাশের ছোট কলা বাগান আর সবজি ক্ষেতের বেড়ার চিহ্ন লোপ পেয়েছে। সামনে লাউ কুমড়োর মাচা দুটি হয়েছে অদৃশ্য। দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী। বেড়া আর মাচা নিশ্চয়ই উনানে পুড়েছে, উনানে আগুন জ্বলেছে, তার বাড়িতে রান্না হয়েছে। হয়তো সবাই বেঁচে আছে বাড়িতে, একজনও মরেনি। কোনো মতে কুড়িয়ে পেতে এক মুঠো দু মুঠো খেয়ে মরো অবস্থায় ছেলে বুড়ো মেয়ে মদ্য সবাই বেঁচে আছে। মনাদা! প্রথমবার একটু আস্তেই ডাকলো সন্ন্যাসী, তারপর জোরে, মনাদা! সাড়া নেই। সুবল কাকা! সাড়া নেই। সুখী পিসি! সাড়া নেই। সন্ন্যাসী একটু দম নিল। সোনা বৌঠান! সাড়া নেই। সোনা বৌঠান! সোনা বৌঠান! গলা চিরে গেল, বুক ফেটে গেল, তবুও তো সাড়া নেই। তখন সন্ন্যাসীর চোখে পড়ল দরজায় কড়ায় আটকানো তালার দিকে। তালাটা একটা কড়ায় ঝুলছে, আর একটা কড়া ভেঙে খসে এসেছে দরজা থেকে। ভেতরে দুটি ঘরের একটিতে দরজার ওপরে শিকলে তালা আটা। দরজার পাড় থেকে ভেঙে খসে এসে শিকলটা ঝুলছে। অন্য ঘরটির দুয়ার সপাটে খোলা। কোনো ঘরে কেউ নেই, তালা দিয়ে সবাই পালিয়েছে। সবাই। দাওয়ায় 7.5 সের চালের পুটুলি নামিয়ে সন্ন্যাসী হিসাব আর কল্পনা দিয়ে ব্যাপারটার হদিশ পেতে বসল। সবাই যখন বেঁচে ছিল তখন সবাই পালিয়েছে। সোনা বৌঠান শুদ্ধ? না, অনেকে যখন মরে গিয়েছিল তখন পালিয়েছে বাকি যারা ছিল। কোথায় পালিয়ে কোথায় মরেছে বাড়ির সবাই? সোনা বৌঠান শুদ্ধ? ভাবতে ভাবতে ঝিমোতে একসময় দাওয়া থেকে হোমড়ে দিয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী নিঃশব্দে মরে গেল। আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প 7.5 সের চাল। গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দেবেন।
দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততদিনে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।